নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। আর গুড মর্নিং কলকাতায় জহিতার সঙ্গে রয়েছে আমি অভিক। নির্বাচনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানালেন তার অগ্রাধিকার হিংসা এবং দুর্নীতি বন্ধ করা। নির্বাচনে রাজ্যে রক্তের হোলি আজ নয় দাবি তাঁর। রাজ্যপালের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ শাসক দলের। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবারই সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাঙড় থেকে সন্দেশখালী, কখনো বা উত্তরবঙ্গ, কিছু ঘটলেই অন দ্য স্পটে রাজ্যপাল। যেমন ইদানিংকালের সন্দেশখালী, সরেজমিনে ঘুরে দেখে রাজভবনে পিস রুম খোলার ঘোষণা করেন সিভি আনন্দ বোস। The ghastly incident reported from Sandeshkhali in North 24 Parganas district is alarming, is deplorable, to say the least. It is the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই আইন শৃঙ্খলা নিয়ে ফের সুর চড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্বাচনে তাঁর দুই অগ্রাধিকারের কথা বুঝিয়ে দিলেন। বললেন হিংসা ও দুর্নীতি বন্ধ করায় তাঁর প্রথম টার্গেট। ভোটের দিন সাংবিধানিক প্রধান হিসেবে তিনি পাহারায় থাকবেন। I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan or mobile Rajbhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with the human blood will not be allowed in Bengal anymore. রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির খবর ছড়াতে বারবার সক্রিয়তা দেখিয়েছেন রাজ্যপাল। আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে গিয়েছেন কোচবিহারে, গিয়েছেন ভাঙড়ে। নির্বাচনে রাজ্যপালের সেই সক্রিয়তাকে যদিও অতি সক্রিয়তা বলেই কটাক্ষ করেছে শাসক দলের নেতৃত্ব। তার এই বিজেপির পদলেহনকারী মনোভাব এটা বাংলার মানুষ দেখে নিয়েছে। তিনি আবার নাটক করতে রাস্তায় বেরিয়ে পড়েছেন। তার উচিত একটা রাজ্যের সাংবিধানিক প্রধানের যে কাজ সেটা করা, কিন্তু তিনি সেটা না করে বিজেপির তর্পিভাবকতা করছেন। এটা তো বহুদিন ধরেই রাজ্যের মানুষ দেখছে। রাজ্যে ভোটে হিংসা অনভিপ্রেত। রাজ্যপালের বার্তায় সমর্থন জানিয়েছে কংগ্রেস ও বিজেপি। রাজ্যপাল কি আর সব লোকসভা কেন্দ্রে পৌঁছতে পারবেন না বুথে পৌঁছতে পারবেন? সেটা তো সম্ভব নয়, কিন্তু একটা সদর্থক পদক্ষেপ নেবার চেষ্টা করছেন। একটা মানবিক মুখ নিয়ে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতিকে পরিবর্তনের একটা দিশা দেখাবার আপ্রাণ চেষ্টা করছেন। আমরা কোনো অবস্থাতে এক বিন্দু রক্তপাত চাই না। তাতে কত দফা নির্বাচন হলো কি হলো তাটা বড় কথা নয়। প্রত্যেকটা মানুষ যেন নির্বিঘ্নে ভোট দেয়। তাতে রাজ্যপাল যেটা বলেছেন কথাটার সঙ্গে আমরা সহমত। আমরা জনগণের মানুষের কাছে আবেদন করব যেন নির্বাচনে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন। রাজ্যপালের এই বার্তায় আদতে কতটা কাজের কাজ হয় সেদিকেই নজর রাজ্যের রাজনীতির কারবারিদের থেকে সাধারণ মানুষের। কলকাতা টিভি। 2024-এর ভোটার তালিকায় পুরুষের তুলনায় বাড়ল মহিলাদের সংখ্যা। মোট নতুন ভোটারের সংখ্যা বেড়েছে 11 লক্ষেরও বেশি এবং ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 5 লক্ষেরও বেশি মৃত ভোটারের নাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগকে গুরুত্ব নির্বাচন কমিশনের। দু 2024-এর লোকসভা নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজ্যের মোট ভোটার সংখ্যা 7,58,37,778 জন, যার মধ্যে নতুন ভোটারের সংখ্যা 11,33,936। 74 জন তৃতীয় লিঙ্গের ভোটার। এছাড়াও 18 থেকে 19 বছরের ভোটারের সংখ্যা 15,31,923 জন। নতুন ভোটারের মধ্যে 5,63,521 জন পুরুষ, 5,70,341 জন মহিলা। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা 3,85,30,981, মহিলা ভোটারের সংখ্যা 3,73,04,960 ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 1,837 জন। এবারের ভোটার তালিকা থেকে মৃত ভোটারের সংখ্যার উপর প্রথম থেকেই গুরুত্ব দেওয়া হয়েছিল, তাই মৃত ভোটার বাদ গিয়েছে 5,47,757 জন। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জন করা হয়। সেই নিরিখে গত বছরের তুলনায় ভোটার সংখ্যা অনেকটাই বেড়েছে।
মৃত ভোটার এবং ডাবল এন্ট্রি ভোটার নিয়ে এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জমা দিয়েছিলেন। রাজ্যের ভোটার তালিকায় 17 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে বলে এমন দাবি করেছিলেন শুভেন্দু। এরপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন, বাদ দেওয়া হয় মৃত ভোটারদের। কলকাতা টিভি। বিজেপিকে 4টি আসনে বেঁধে রাখা চ্যালেঞ্জ তৃণমূলের। 42-42 টার্গেট নিয়ে লড়াইয়ের বার্তা। বঙ্গে 30 থেকে 35টা লোকসভা আসন নিশ্চিত তৃণমূলের। নির্বাচনের দিন ঘোষণার আগেই আত্মবিশ্বাসী কুণাল ঘোষ বাম কংগ্রেসকে 0 আসনেই বেঁধে রাখলেন তৃণমূল নেতা। বিজেপি তাদের 2টি, 3টি, 4টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। তৃণমূলের টার্গেট 42, 4টি আসনে বন্দী বিজেপি। নির্বাচনের দিন ঘোষণা দিনই চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূল। 18 বা 19টি লোকসভা আসন নয়, বাংলায় হাতে গুনে মাত্র 4টি আসন পেতে পারে গেরুয়া শিবির। 2019-এর লোকসভা নির্বাচনে চমক লাগিয়ে বঙ্গে 42টি আসনের মধ্যে 18টি আসন নিজেদের দখলে আনে বিজেপি। পরে ঘটবদলের ধাক্কায় সংখ্যাটা বদলেছে। এবারে বিজেপির সেই আসন সংখ্যা 4-এ বন্দী করে রাখার দাবি জোড়াফুল শিবিরের। বিজেপি তাদের 2টি, 3টি, 4টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। রাজ্যের 42টি আসনই নিজেদের দখলে রাখতে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে 30 থেকে 35টি আসন নিশ্চিত, শূন্যই থাকছে বাম কংগ্রেস। যত দফাতেই ভোট হোক আর যে সমীক্ষা করুন, 30 থেকে 35 আসন তৃণমূল কংগ্রেস বাংলার বুকে 42টি আসনের মধ্যে পেতে চলেছে। আমরা 42-এ 42 টার্গেট করে এগোচ্ছি, কিন্তু 30 থেকে 35 আমরা নিশ্চিতভাবে পারছি। আর কতটা এগোনো যায়, কংগ্রেস এবং সিপিএম 0 পাবে, 0, তারা কোনো আসন পাবে না। 30টা যদি তৃণমূল পায়, 4টে যদি বিজেপি পায়, তাহলে তো 3টে আসন অবশিষ্ট থাকে। সেই 3টে কি বিক্ষুব্ধ তৃণমূল পাবে? কুণাল ঘোষ অঙ্কটা মেলান আগে, তারপরে জনগণের রায়ের জন্য অপেক্ষা করুন। আমরা কখনো দাবি করছি না যে আমরা 42-এ 42 পাবো। আমরা এই কথাটা স্পষ্ট করে বলছি যে নির্বাচনটা আমাদের কাছে রাজনৈতিক লড়াই, এবং এই নির্বাচনের সবচাইতে বড় ইস্যু দুর্নীতি। যে দুর্নীতির তালিকায় বামপন্থীরা নেই, যে দুর্নীতির তালিকায় বিজেপি আছে, তৃণমূল আছে। তৃণমূলের চ্যালেঞ্জের কড়া লড়াই হতে চলেছে উত্তরবঙ্গ ও রাজ্যের পশ্চিমে। 2019-এর লোকসভা নির্বাচনে রাজ্যের উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ সহ 7টি আসনে জয়ী হয় পদ্ম শিবির। এদিকে পশ্চিমের ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে ওঠে গেরুয়া ঝড়। রানাঘাট, বনগাঁ, হুগলি, ব্যারাকপুরও বিজেপি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়। বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে বিজেপি জিতলেও পরে দলবদলে তৃণমূলে আসেন বাবুল সুপ্রিয়। সেই আসন থেকেই উপনির্বাচনে যেতেন শত্রুঘ্ন সিনহা। বিজেপিকে 4-এ বেঁধে রাখতে এই আসনগুলিতে জোর লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসকে। কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে ব্যঙ্গ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর বিরুদ্ধে তীব্র সমালোচনায় তৃণমূল। খেজুরির সভা থেকে মমতাকে কটূক্তি। খেজুরিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল। মাথা ঘুরিয়ে যাচ্ছে, ধপ করে পড়ে যাচ্ছে। শুক্রবার দিনভর মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট ভিডিও বার্তা। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার সুস্থতা কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তবে এই পরিস্থিতিতেও মমতার নাম না করে তাকে কটাক্ষ করতে ছাড়েননি বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তা নিয়েই বিতর্কের ঝড়। বেশিদিন আর রাজনৈতিক আয়ু নেই তৃণমূলে। বাজার খুব খারাপ, বাজার খুব খারাপ। মাথা ঘুরিয়ে যাচ্ছে, ধপ করে পড়ে যাচ্ছে। মাথা ঘুরছে, লোপ্রসার হচ্ছে, আর ধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে, নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে। জনপ্রতিনিধি হয়েও কিভাবে মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মান? শুভেন্দুর মন্তব্যে তীব্র প্রতিবাদ তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কুৎসিতভাবে আক্রমণ করছে, যেখানে মায়ের মতো শ্রদ্ধা করা উচিত,
শুধু শুভেন্দুকে নয়, তার পরিবারকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সম্মান দিয়েছেন, দলে, সরকারে, প্রশাসনে সম্মান দিয়েছেন। সেখানে এই ভাষা, খেজুরির মানুষ কড়ায় গন্ডায় এর জবাব দেবে। খেজুরির মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ কড়ায় গন্ডায় এর জবাব দেবে। যেই খেজুরি থেকে মমতার অসুস্থতা নিয়ে ব্যঙ্গ করেন শুভেন্দু, 24 ঘন্টার মধ্যে সেই খেজুরিতেই মিছিল সভা করে প্রতিবাদ তৃণমূলের। এর আগে বিজেপির কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন তৃণমূল নেত্রী বীরবাহা হাসদাও। তাই এবার মহিলা মুখ্যমন্ত্রীর অসম্মানে শুভেন্দুকে তোপ দেখেছেন তিনিও। একটা ভিডিও দেখলাম যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেছেন, আমি মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে ধিক্কার জানাই। কারণ একজন মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, মানবিকতা বোধের অভাব থাকলেই শুভেন্দু অধিকারীর মতো মানুষেরা সেই অসুস্থ মানুষটাকে আক্রমণ করতে পারেন। আমরা আগেও দেখেছি, আজকেও আবার প্রমাণ পেলাম যে শুভেন্দু অধিকারী মানুষ নামে কলঙ্ক, মহিলাদেরকে সম্মান করতে জানেন না। লোকসভা ভোটের মুখে শুভেন্দুর মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির। রাজনৈতিক বিরোধিতা থাকলেও মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য কামনা করেছেন বঙ্গ বিজেপির সুকান্ত দিলীপ রাও। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় এখন একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, সিবিআই দপ্তরে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে শাহজাহান শেখের ভাই আলমগীরকে গ্রেপ্তার করলো সিবিআই। তার সঙ্গে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মফিজুর মোল্লা ও সিরাজুল মোল্লা। এদিন সরবেরিয়া ধামাখালী রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। ভোটের আগে ফের আগুন সন্দেশখালীতে। বেরমজুর সরবেরিয়া ধামাখালী রোডের রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। অভিযোগ বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকী মোল্লার বিরুদ্ধে। আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা কিচ্ছু পাইনি, আমাদের ঘর বাড়ি সব ভেঙে পড়ে আছে, দেখে ওরা কিছু করে আমাদের সুযোগ সুবিধা দেয়নি। যাদের আছে তাদের 3-4 বার করে দিয়েছে। এখানে যত মানুষের কারণ ঘর দেয়নি, ঘরগুলো ওরা নিয়ে সব ঘর বানিয়েছে, বাথরুম দিয়েছে, মানুষের হাজার হাজার টাকা বাথরুমের জন্য টাকা নিয়েছে, সেই টাকা নিয়ে ওরা সব গাড়ি বাড়ি করেছে, বিশাল বিশাল বাড়ি করেছে। কি চাইছেন? এক হাসেম বাচ্চু, ওর গ্রেফতার চাই আমরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীতে ক্যাম্প খোলে বিজেপি। সাধারণ মানুষ সেখানে তাদের অভিযোগ জমা করতে পারবেন। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে 12 জনের আইনজীবীর একটি দল ওই ক্যাম্পে হাজির হন। জায়গা জমি ফিরে পাওয়ার জন্য এসেছি। আমাদের 25 শতক জায়গা ছিল, 8 শতক রাইতি জায়গা জোর করে নিয়েছে শাহজাহানের লোক। জায়গার জন্য আমি জায়গা আমার জোর পূর্বে নিচ্ছিল 30 শতক জায়গা, আমি দেই না বলে আমার 3-4 বার ডাক করছিল, ডাক করে না দেই না বলে আমার জিনিসপত্র লুটপাট করে নিয়েছে। এই সমস্ত অভিযোগ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করবে বিজেপি। তৃণমূল নেতা শেখ শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দখল নেয় বিজেপির নেতাকর্মীরা। তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। বিগত 10 থেকে 12 বছর, এই 10-12 বছরে সরবেরিয়া বাজারে কোনো দল তাদের পতাকা লাগাতে পারেনি। গতকাল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরা এই শেখ শাহজাহান মার্কেট, সরবেরিয়া মার্কেট লাগোয়া সমস্ত জায়গায় পতাকা লাগিয়েছে। শেখ শাহজাহানের যে মার্কেটটা ছিল সেই মার্কেটটাকে দখল করে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। অর্জুন সিং এর বিরুদ্ধে ফের মুখ খুললেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। গত কয়েক মাস ধরেই সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে বিভিন্ন সময় সরব হয়েছেন সোমনাথ। সোমনাথ শ্যাম বলেছেন, আগেই বলেছিলেন অর্জুন সিং বড় বিশ্বাসঘাতক। এ বিষয়ে অর্জুন সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কে কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ব্যারাকপুরের মানুষ সবই জানে, এ নতুন করে বলার কিছু নেই। বিজেপিতে আছে, এই দলে এসছে শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য। নিজের যে পয়সা কড়ি লুট করেছে, নিজের পরিবারের নামে যে পয়সা কড়ি লুট করেছে, ভাটপাড়া পৌরসভার পয়সা লুট করেছে, ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকের পয়সা লুট করেছে, সেই পয়সার সব কিছু বাঁচানোর জন্যই ও এই দলে এসছিল। সেটা তো ব্যারাকপুরে
প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী জানে কি কে বিশ্বাসঘাতক করলো, আমি করলাম না তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো করলেন বা কেউ করলেন। সময় এখন আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বহরমপুর থেকে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান ভারতীয় ক্রিকেটের অলরাউন্ডার প্রার্থী হতেই মুর্শিদাবাদ জুড়ে শুরু হয়েছে ক্রিকেটের সরঞ্জামের খোঁজ। কেউ খুঁজছেন ব্যাট বল, কেউ চাইছেন ইউসুফের জার্সি। ভক্তদের চাহিদা মতন জিনিস জোগাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। সিএ ভাওতাবাজি, কেন্দ্রীয় সরকারের ভোটের মৌসুমে ক্রিকেটের সরঞ্জামের চাহিদা মুর্শিদাবাদের বহরমপুরে। যেদিন থেকে বহরমপুর থেকে প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেছে তৃণমূল, সেদিন থেকে শহরে ক্রিকেটের সরঞ্জামের চাহিদা আকাশছোঁয়া। ক্রেতাদের চাহিদা দেখে অর্ডার দিয়ে জিনিস আনতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা, তবে তাতেও চাহিদা মিটছে না। এই যে ইরফান পাঠান ভোটে দাঁড়িয়েছে, এবার আমাদের জার্সি, ব্যাটের, উইকেট এসবের চাহিদা হয়েছে, তবে এখন আমাদের অফ সিজন, তো এই ভোটে দাঁড়ানোর জন্য মালের একটু চাহিদা আছে, সব চাচ্ছে আর কি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষ বলে ছক্কা হাঁকিয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন পাঠান, তাই নাইট রাইডার্সের জার্সির চাহিদা অনেক বেশি। অনেকেই ভেবেছেন ইরফান বহরমপুরে গেলে জার্সি পরে তাকে স্বাগত জানাবে। ভক্তদের সেসব চাহিদা মেটাতে ইতিমধ্যেই কলকাতার দোকানে জার্সির অর্ডার দিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। দেখুন, এখন তারকা ক্রিকেটার, দীর্ঘদিন ভারতের হয়ে খেলেছেন, ওয়ার্ল্ড কাপ জয়ী একজন প্লেয়ার, তারপরে কেকেআরের হয়ে অনেক দিন খেলেছে। স্বভাবতই কেকেআরের সাপোর্টার হিসাবে এলাকার অনেক যুব বয়সের ছেলেরা আছে, তারা চাইছে কেকেআরের জার্সিতে একজন ইউসুফ পাঠানের সিগনেচার করুক। ইউসুফ অবাঙালি, বাংলায় ভোট প্রচার করলে তা মোটেই বুঝতে পারবেন না অলরাউন্ডার খেলোয়াড়, তাই বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরেজিতেও চলছে দেওয়াল লেখা। মমতা ব্যানার্জি যাকে মনোনয়ন দিয়েছেন, তিনি আমাদের সব সময় হৃদয়ের লোক, অত্যধিক গ্রহণীয়। কাজেই যেহেতু তিনি জাতীয় চরিত্র, বাংলা থেকে শুরু করে ইংরেজি এবং হিন্দি সব ভাষাতেই তার নাম ওয়ালিং হচ্ছে। কর্মীদের ভেতরে অপার উৎসাহ, তাকে আমরা হয়তো নওদা থেকেই প্রথম তার যে ভোট প্রচার, সেই প্রচার নওদা থেকেই আমরা শুরু করাবো, এরকম আমাদেরও ইচ্ছা আছে। বহরমপুর থেকে ইউসুফ পাঠানের নাম প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই বহিরাগত প্রার্থী ইস্যুতে সরগরম ছিল রাজ্য রাজনীতি, তবে সেসবে কান দিচ্ছে না পাঠান অনুরাগীরা। ক্রিকেটের জার্সি, ক্রিকেটের সরঞ্জাম জোগাড় করতেই ব্যস্ত তারা। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে গাইঘাটায় মতুয়াদের বিক্ষোভ। যশোর রোড অবরোধ করে নাগরিকত্বের দাবিতে সিএ এর বিরুদ্ধে সোচ্চার তারা। একেবারে এবং বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই সিএ ইস্যুতে কিন্তু জাতীয় রাজনীতি তোলপাড় হয়েছে এবং সেই ঘটনায় আবারও বিক্ষুব্ধ হয়ে উঠল মতুয়া সম্প্রদায়ের মানুষরা। সিএ ভাওতাবাজি, কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে একরকম লেখা আছে আর মতুয়াদের সঙ্গে আর এক রকম ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগে যশোর রোডে পথে নামলেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা। টায়ার জ্বালিয়ে নিঃশর্ত নাগরিকত্বের দাবি জানালেন তারা। মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষেরা কখনোই নাগরিকত্ব পাবে না। আমরা আজকে এই অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে এই বার্তা দিতে চাই, আবেদন করে নাগরিকত্ব নয়, কোনো শর্ত নিয়ে নাগরিকত্ব নয়, আবেদন ছাড়া নিঃশর্তভাবে আমাদের নাগরিকত্ব দিতে হবে। নাহলে সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে যেমন করে প্রতিবাদে ঝড় উঠেছে, আগুন চলছে, তেমনি করে সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে আগুন চলবে। এদিন শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে যশোর রোডে অবরোধ করা হয়। মতুয়ারা ডঙ্কা, কাঁশি, নিশান নিয়ে জাতীয় সড়কের ওপর বসে পড়েন। টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। অবরোধের জেরে যশোর রোডে যানজটের সৃষ্টি হয়। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। ভুল ত্রুটি রয়েছে, যে ভুল ত্রুটিগুলো আগে আমরাও বলেছিলাম, নিঃস্বার্থ আমাদের নাগরিকত্ব দিতে হবে। আর যদি নিঃস্বার্থ নাগরিকত্ব না দেয়, এই মতুয়া সমাজ শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষকে অচল করে দেবে। এদিনের অবরোধ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান মতুয়ারা। সিএ নিয়ে সরকারের দ্বিচারী সিদ্ধান্ত মানতে যে তারা নারাজ, তা স্পষ্ট জানিয়ে দেন মতুয়ারা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা। গাইঘাটা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।
প্রয়াত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মানস চক্রবর্তী দীর্ঘদিন কলকাতা টিভির সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতাতেও ভুগছিলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। 2010-এ দক্ষিণ আফ্রিকা ফুটবল, 2011-য় দোহা এশিয়া কাপ কভার করেছিলেন তিনি। বিশ্বকাপও কভার করতে গিয়েছিলেন। রহডা রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্র ছিলেন মানস চক্রবর্তী। শিল্প জগতের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তার প্রয়াণে শোকাহত সংবাদ জগৎ, শোকাহত কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।